এখন আমি তো এই পুরাটা আনছি একটা স্পেসিফিক একটা ওয়েবসাইট থেকে, এই যে এই লেখাটা সহ, এই যে প্রথমে যে লেখা আছে দেয়ার আর মেনি অ্যাডভান্টেজ অফ কম্পিউটার প্রোগ্রামিং বাট হেয়ার ডিসকাসড 8 অ্যাডভান্টেজ, এভাবে বলে বলে দেয়া আছে। আমি এই লেখাটা বাদ দিয়ে দিলাম। আমি অ্যাডভান্টেজ গুলো আনছি কার কাছ থেকে দেখি তো, আমি আবার আরেকবার রেফারেন্সটা, এই যে ওনার কাছ থেকে আনছি। সো এটা আমি নিচে রেফারেন্সটা বসায় দিলাম রেফারেন্স টেবিলে। আর এখানে যে ইনটেক্স সাইটেশন আছে এইটা থেকে আমি কিভাবে দেখেন জেনেরিক, সরি ওই যে নেরেটিভ স্টাইলে কিভাবে ইনটেক্স সাইটেশন দেয়া লাগে আমি এভাবে দিয়ে দিলাম ওয়াসিম। তো তাইলে রাইটারের নাম কমা সরায় দিলাম, তারপরে এটা মানে এখানে ওনার রেফারেন্স নেমটা দিয়ে ওনার ডেসক্রিপশনটা হলটা দিয়ে দিলাম, তাই তো? হ্যাঁ, যে উনি এটা এক্সপ্লেইন করছেন, উনি কোন একটা জিনিস অ্যাসেস করছেন, উনি বুঝতে পারছি। স্টেট করছেন, যে ওয়াসিম ডিসক্রাইব করছেন, স্টেট করছেন, অথবা এইভাবে দিয়ে দিতে পারি আহ, এইভাবে লিখতে পারি, মানে তখন আর সেটা এটা আমার উপর হয়ে যাবে আমি কিভাবে লাইনটা বানাই। অথবা আমি এটাও লিখতে পারি যে অ্যাকর্ডিং টু ওয়াসিম স্যার এটা কি প্রত্যেকটা লেখার ক্ষেত্রে যদি করতে হবে, মানে ইন্ডেক্স সাইটেশন কি সবসময় জরুরি? হ্যাঁ, যতগুলা জিনিস আপনি অন্য কোনো ইয়ে থেকে আনবেন ততবার আপনি ইনডেক্স সাইটেশন দিবেন, আইদার আপনি প্যারেন্থেসিস স্টাইলে দেন অথবা আপনি আহ, আমি So, আমি দুইটা লাইন লিখলাম, আপনি যেইভাবে ইচ্ছা আপনার মনে করেন এইভাবে সুন্দর করে, আমার এত সুন্দর হয় নাই, আপনারা আর একটু এইভাবে দেন। তো এই এই যে ইনডেক্স সাইটেশন স্টাইল, এটা হলো প্যারেন্থেসিস স্টাইলে, আর এইটা আরেকটু স্ট্রং। এই স্টাইলটার মানে হলো আমি শুধু এই লাইনটা আনছি এখান থেকে, কিন্তু আপনারা অনেক সময় যে কাজটা করেন ওভারঅল একটা প্যাসেজের মধ্যে একটা দিয়ে দেন, বোঝা যায় যে না আমি এই লাইনটা আনছি, আসলে ওভারঅল পুরো প্যাসেজটাই আপনি আনছেন। আর এইভাবে যদি আপনি দেন তখন সেটা মিন করতেছে এই নিচের যা আছে সবই আপনি এখান থেকে আনছেন, এখান থেকে আপনি বুঝে লেখছেন। সো এইটা বেশি স্ট্রং। সো এইসব বিষয়ে আরো ডিটেইল গাইডলাইনটা দেয়া আছে ওই যে, আমি আসলে আইটির একটা কন্টেন্ট থেকে আপনাদেরকে দেখাইলাম। মেইনলি আমার উদ্দেশ্য ছিল যে আপনাদেরকে কিভাবে ইনটেক্স সাইটেশনটা দেয় এইটা দেখানো, যেহেতু এইটা ভিডিওতে কভার করা নাই, বেশিরভাগ জিনিসই বাকিগুলা কভার করা আছে। আর যে বাকি জিনিস যেটা এইভাবে দেন অথবা এইভাবে দেন, যে কোনো ভাবে আপনার ইনটেক্স সাইটেশন দিলেই হবে। আহ, তুলনামূলক এইভাবে প্যারেন্থেসিস স্টাইলে দেয়াটা আপনাদের জন্য ইজি, সো আপনারা এইভাবেই দেন, তাতে সমস্যা নাই। তবে আমি রেকমেন্ড করি এইভাবে দেওয়ার, যারা ওভারঅল বড়সড় কোনো কন্টেন্ট আনেন। আপনি যদি ডেফিনেশন এগুলা দেন তখন তো আপনি ব্র্যাকেটের মধ্যে দিতে পারেন। কন্টেন্ট খুঁজে বের করার বিষয়ে, যেমন কোনো কোনো কন্টেন্ট আপনারা দেখছেন যে সার্চ করলে হয়তো হুবহু একইভাবে যে এরকম আছে এজ ইট ইজ চলে আসবে। হয়তো আপনারে এটা একটা বিজনেস ম্যানেজমেন্টের একটা সিলেবাস যেটা, সো সো যেমন এইটা বিজনেস ম্যানেজমেন্টের একটা সাবজেক্ট, এখানে বলছে এক্সপ্লেইন হোয়াট ইজ মিন বাই দ্য টার্ম একাডেমিক রিসার্চ এন্ড রাইটিং। সো আপনি একাডেমিক রিসার্চ সম্পর্কে আলাদা সার্চ দেন, একাডেমিক রাইটিং সম্পর্কে আলাদা সার্চ দেন। এখানে ইন্ডিকেটিভ কন্টেন্ট কোনগুলা আপনার কভার করা লাগবে, কোনগুলা ম্যাচ করবে, কোনগুলা চাইলে বাদ দিতে পারেন, এগুলো আপনার কনসার্ন টিচারের কাছ থেকে আপনি জেনে নেন। ডিফারেন্ট একাডেমিক রাইটিং কনভেনশন, যেমন এইগুলা একাডেমিক রাইটিং কনভেনশন। এখানে বলছে শুধু এক্সপ্লেইন হোয়াট ইজ মিন বাই দ্য টার্ম ক্রিটিক্যাল থিঙ্কিং, এখানে জাস্ট আপনি ক্রিটিক্যাল থিঙ্কিং নিয়ে লিখবেন, আর কিছু লিখবেন না।
সো এখানে ক্রিটিক্যাল থিঙ্কিং এর একটা ডেফিনেশন, তার কিছু বেনিফিটস আপনি হয়তো 10-12 লাইনে এখানে লিখে দিলেন। যেমন এখানে বলছে ডিসকাস ডিফারেন্ট টাইপস অফ একাডেমিক রিসার্চ, এইটা লিখে আপনি সার্চ দিলে দেখবেন আহ, যে অনেক ধরনের রিসার্চের টাইপ আসে। কিন্তু ইন্ডিকেটিভ কন্টেন্টে যেই এই তিনটা চাইছে, ডিসক্রিপটিভ রিসার্চ, অ্যাসোসিয়েশনাল রিসার্চ, ইন্টারভেনশন রিসার্চ, এগুলা না আসতে পারে। তো সেই ক্ষেত্রে আপনি ইন্ডিভিজুয়ালি তখন আর ইকুয়েশনের উপর আপনি ভরসা করবেন না, আপনি এইগুলা লিখে লিখে সার্চ করে কন্টেন্ট আনবেন। ডিসক্রিপটিভ রিসার্চ নিয়ে সার্চ দিলেন, অ্যাসোসিয়েশনাল রিসার্চ লিখে সার্চ দিলেন, ইন্টারভেনশন রিসার্চ লিখে সার্চ দিলেন, এইভাবে কন্টেন্ট আনলেন। সো তাইলে 3বার সার্চ দিবেন। সো 3বারের জন্য আপনার 3বার আলাদা আলাদা রেফারেন্স উঠে আসবে। বেশি রেফারেন্স দিলে তাতে দোষের কিছু নাই, আপনি বেশি বেশি রেফারেন্স ইউজ করতে পারবেন, কোনো অসুবিধা নাই। আবার যেমন অপারেটিং ইন এ গ্লোবাল কনটেক্সট, আরেকটা সাবজেক্ট আমি এটা বলি। তো এখানে বলছে 4.1 এক্সপ্লেইন হাউ অপারেটিং ইন এ গ্লোবাল মার্কেট ইম্প্যাক্টস এ বিজনেস স্ট্রাকচার এন্ড কালচার। সো বিজনেস স্ট্রাকচার এন্ড কালচার হুবহু এইটা লিখে যদি আপনি সার্চ দেন, তাহলে আপনি জীবনে কন্টেন্ট পাবেন না। আপনার সার্চ দেওয়া লাগবে যে আমি বিজনেসের স্ট্রাকচার, প্রথমে এটা বলে দিবেন আপনি আমি বিজনেসের স্ট্রাকচার গুলা মেনটেন করার জন্য বা ফলো করার জন্য, ডিটারমাইন করার জন্য আমি মেকেনজি 7S মডেলটা ফলো করব। তারপরে আপনি মেকেনজি 7S মডেলটা লিখে সার্চ দেন, অহরহ কন্টেন্ট আছে, এইটা আপনি নিয়ে আসেন, এটার জন্য রেফারেন্স দেন। আপনি হফস্টেড কালচারাল ডাইমেনশন যেটা, সেটা লিখে সার্চ দেন, এই যে একটা স্ট্রাকচার আর একটা কালচারের জন্য। আবার আপনি বলেন যে কালচারের জন্য আমি হোস্টেড কালচারাল ডাইমেনশনটা ফলো করব, তারপরে আপনি কালচারাল ডাইমেনশনটা লিখে সার্চ দেন, এইটার কন্টেন্ট নিয়ে আসেন। সো এইভাবে আপনারা মেইনলি রিসার্চের কাজটা যেগুলা করবেন, রেফারেন্সিং করবেন। বুঝা গেল? জি স্যার। জি স্যার। স্যার, হ্যাঁ কন্টেন্ট পুরোপুরি নিজে লেখলেও মানে লেখার প্যাটার্ন অনেক ক্ষেত্রে 10 to 20% এর সাথে মিলে যায়, তো হ্যাঁ সেটা কি হ্যাঁ, সমস্যা হবে? ভালো প্রশ্ন করছেন। এআই এর প্যাটার্নের সাথে যদি মিলে, কোনো ক্ষেত্রে যদি এআই আসে, যদি টিচার আপনারে এআই এটা ডিটেক্ট করে দেন, আপনি চেষ্টা করবেন ওই কন্টেন্ট গুলা বাদ দেওয়ার, এগুলা নিজে লেখার। যদি নিজে লিখতে না পারেন, অনেক হিউম্যানাইজার টুল আছে ফ্রিতে যেগুলা, আহ, অনেক সময় প্রিমিয়ামও আছে, যেভাবে কুইলবটও তো আমরা এখন যে ইউজ করলাম, ফ্রিটা ইউজ করলাম বা দেখাইলাম যেটা, কিন্তু এটা তো প্রিমিয়ামও নেওয়া যায়। তো আপনারা চাইলে হিউম্যানাইজার টুল গুলা ইউজ করতে পারেন বাইপাস করার জন্য। এটা রিকমেন্ডেড না, এটা একটা শর্টকাট ওয়ে আমি বললাম, এই জন্য আমি বললাম যে আপনার মতো অনেক স্টুডেন্টই এরকম বলে যে, এরকম অনেক স্টুডেন্ট বলে যে এআই আমি এআই ইউজ করি নাই বা এআই থেকে আমি লিখি নাই, তারপরেও আমার এআইটা চলে আসছে। সো সো এই ক্ষেত্রে আসলে মেইনলি আপনি তখন আর কি হিউম্যানাইজার টুল গুলা ইউজ করলেন। আর এআই ইউজের যে বিষয়টা, আপনারা আপনাদের অ্যাসাইনমেন্টে মনে করেন আপনি এআই দিয়ে কন্টেন্ট লেখছেনও, এআই দিয়ে কন্টেন্ট লেখছেন, আপনি হিউম্যানাইজ করে দিয়েছেন, আমি এখানে চেক করবো টানিটিন দিয়ে, আমি এআই আসে নাই, আমি এআই বা কোনো অ্যাসেসরের কোনো টিচার দেখছেন যে টানিটিনে এখানে এআই আসে নাই, 0% এআই আসে, তারপরেও টিচারের সেই রাইট আছে যে আপনারে উনি বলবেন যে না আপনার কন্টেন্টটা হয় নাই, কারণ আপনি এআই দিয়ে লেখছেন, কারণ স্ট্রাকচারটা এআই এর মতো। আমরা দেখলে কোনো একটা কন্টেন্ট বুঝি যে কোনটা এআই থেকে নেয়া, কোনটা এআই থেকে নেয়া না। একটা স্টুডেন্ট তার আনসার গুলা হুবহু হুবহু না, মানে একুরেট হবে না কখনো। আপনার আপনার আনসারে অবশ্যই কিছুটা লেকিংস থাকবে, আনসার গুলা এতটা স্ট্রাকচার থাকবে না। এআই যখন কোনো কিছু আনসার দেয়, সে দেখবেন একবারে এক্সাম্পল দিয়ে দিচ্ছে সবগুলা শেষে, প্রতিটা কন্টেন্ট সে 3 লাইন এইভাবে, মানে সে একটা স্ট্রাকচার সুন্দর করে একুরেট যেটা আপনি চাইছেন সেটাই সে আনসার দিছে। এটাই এআই এর কন্টেন্ট, দেখলেই বোঝা যায়। সো অথবা অনেক সময় দেখা যায় রেফারেন্সিং এ আপনি 20টা 30টা বই ইউজ করছেন, এটা ইম্পসিবল, অনেক সময় ইম্পসিবল না, পসিবল, আপনার সময় বেশি লাগবে, হয়তো আপনি 1 বছর ধরে রিসার্চ করে বা 4-5 মাস ধরে রিসার্চ করে আপনি এইগুলা কন্টেন্ট গুলা খুঁজে বের করছেন। এরকম আসলে হবে না। একটা আপনার এখানে বই, রিসার্চ পেপার, তারপর ওয়েব আর্টিকেল, ওয়েবসাইট, এগুলার আপনার কম্বিনেশন থাকবে। দেখা যায় বেশিরভাগেরই ওয়েবসাইট থাকে, যেহেতু আপনারা একটু র্যাপিড তাড়াতাড়ি কাজ করতেছেন, ওয়েবসাইটে কন্টেন্ট খুঁজে বের করাটা তুলনামূলক ইজি, কম সময় লাগে। অ্যাসাইনমেন্ট ব্রিফ একটা আছে, সব ব্রিফ এই সব ক্ষেত্রে ফলো করা লাগে।
এই যে একটা সিনারিও দিয়ে দিবে সব সময়, যে আসলে কেন আপনি এই অ্যাসাইনমেন্টটা রেডি করতেছেন। অনেক সময় আপনারা বলে দিল আপনি একটা কোম্পানিতে সফটওয়্যার ইঞ্জিনিয়ার হিসেবে জয়েন করছেন জুনিয়র, তো আপনি সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং সম্পর্কে আপনার ধারণা কি সেটার জন্য আপনি একটা রিপোর্ট রেডি করবেন। মানে ওভারঅল আপনি যদি এই অ্যাসাইনমেন্টটা রেডি করেন সেটা একটা রিপোর্ট হয়ে যাবে। এগুলা কিছু সিনারিও আর কি। এগুলা আমি এমনিতে হিন্টস দিয়ে দিলাম। প্রতিটা ক্লাসের টিচার কোন একটা সাবজেক্ট, কোন একটা নতুন ইউনিট শুরু করার আগে অ্যাসাইনমেন্ট ব্রিফটা অবশ্যই আলোচনা করবেন। স্টাইলটা টিচারের উপর নির্ভর করে। বুঝতে পারছি। আর যে আচ্ছা, তারপরে এই যে একটা ডকুমেন্ট, এইটা হলো যে ইনফরমেশন টেকনোলজিতে যারা আছেন তাদের জন্য, তারা আর কি এখানে একটু দেখে বুঝতে পারবেন যে আসলে আপনার অ্যাসাইনমেন্ট কোন লার্নিং আউটকামটা নিয়ে আপনি করবেন। এখানে ডাব্লিউ মিন করতেছে ওয়ার্ড, আসলে কত ওয়ার্ডের থাকবে, ল্যাব অথবা প্রেজেন্টেশন আছে নাকি, সেটা কোন লার্নিং আউটকামের উপরে, এবং এখানে এই ওভারঅল আপনার ইউনিটটার জন্য আপনার স্কিল কোনটা লাগবে, আপনার রিকোয়ার্ড স্কিল কোনটা, এই বিষয়গুলা। সো এই ডকুমেন্টটাও আপনাদেরকে আমি সবাইকে দিয়ে দিব, বা আপনাদের মেইন গ্রুপ যেটা আছে সেটাতেও দিয়ে দিব। আর ওয়েবসাইট গুলা সিলেক্ট করার সময় আপনারা ওভার রিলায়েন্স যাতে না থাকে, একটা ওয়েবসাইট বারবার আসতেছে এই জিনিসগুলা না থাকে, যাতে ওয়েবসাইট সিলেক্ট করার সময় আপনি রাইটার, তারপরে আপনার মনে করেন কি বলে রাইটার, ডেট, এগুলা যাতে থাকে, অথেন্টিক একাডেমিক ওয়েবসাইট গুলা যাতে থাকে সেটা খেয়াল করবেন। অনেক সময় অনেক ওয়েবসাইট আছে যেগুলা অ্যাসাইনমেন্ট সার্ভিস প্রোভাইডার, অথবা আপনি যে কোয়েকশন গুলা সার্চ দিচ্ছেন এই কোয়েকশন গুলা অনেকেরই সার্চের থাকে। সো এগুলা অনেকে ওয়েবসাইটে নিয়ে এই কোয়েকশন আনসার থাকলো, এগুলা আপনার বাদ, এগুলা আপনি এগুলা এগুলা বাদ দিবেন, এগুলা বাদ দিবেন। তারপরে অ্যাসাইনমেন্ট হেল্প, কোর্স হেল্প, এইভাবে অনেকগুলা নাম দেখবেন, কোর্স হিরো, এই ধরনের ওয়েবসাইট আপনি দেখলেই বুঝবেন যে সে হয়তো অ্যাসাইনমেন্ট প্রোভাইড করে, এইভাবে কোনো ওয়েবসাইট আছে। এগুলো আসলে একটা ভুয়া ভাওতাবাজি, আসলে কোনো কিন্তু এরা কোনো অ্যাসাইনমেন্ট এগুলা দেয় না, এগুলা হয়তো আপনার কাছে টাকা নিয়ে যাবে, আপনি রিকোয়ার্ড যে অ্যাসাইনমেন্ট যেটা সেটা হুবহু এরকম আপনি পাবেন না। সেগুলো আপনারা অ্যাভয়েড করার চেষ্টা করবেন, ভালো অথেন্টিক ওয়েবসাইট গুলা নিবেন। এইটাই। তো মনে হয় 2-3টা ক্লাস, মানে 2-3টা মডিউলের ক্লাস হয়ে গেছে, সেগুলো আমরা কিভাবে পাবো? ক্লাসগুলা ইটারেটিভলি চলতে থাকে। যদি কোনো ক্লাস কোনো কারণে আপনারা না পেয়ে থাকেন, মানে মনে করেন আপনি মাঝখানে জয়েন করছেন, আপনি 2-3টা ক্লাস পরে জয়েন করছেন, সমস্যা নাই। আপনি যদি মনে করেন টিচারের সাথে একটু কন্টাক্ট করে যে আমি এই 2-3টা ক্লাস পাই নাই, এইগুলা লেকচার শিট দেখে যদি আপনি বুঝে যান তাইলে তো ভালো। বা টিচারে বললেন আমি বুঝছি জিনিসটা এরকম এরকম, ঠিক আছে নাকি, টিচার বললেন হ্যাঁ ঠিক আছে এরকমই, তাইলে তো আর আপনার আর দরকার নাই। এখন যদি মনে করেন আপনার সেটার আবার আরেকটা লেকচারের প্রয়োজন আছে, তাইলে সেটা সমস্যা নাই, এগুলা ক্লাসগুলা ইটারেটিভলি চলতে থাকে। মানে আপনি যেটা পান নাই সেটা পরবর্তীতে আবার পাবেন। অথবা আমাদের অনলাইন ক্লাসগুলার ক্ষেত্রে অনেক সময় আহ, আপনাদেরকে জিজ্ঞেস করা হবে, অনলাইন ক্লাসের কোঅর্ডিনেটর যিনি থাকবেন তিনি আপনাদেরকে জিজ্ঞেস করবেন যে কোন কোন ক্লাস আপনার বাকি আছে। তো এইভাবে জিজ্ঞেস করলে আপনারা একটু কাইন্ডলি রেসপন্স দেওয়ার চেষ্টা করবেন। রেসপন্স করলে ওনারা কনসার্ন থাকবেন, এবং এই ক্লাস যেগুলো আপনারা পান নাই সেইগুলো আপনাদেরকে দেয়া হবে।